আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের তৃতীয় ক্লাস করব। যে ক্যাপিটাল স্ট্রাকচার সাবজেক্ট অধ্যায়টা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন বইতে আছে, এবং যে বইতে আছে কনফার্ম 10 নাম্বার সবসময় আসে। আমরা প্রথমে প্রবলেম 3 করব এবং প্রবলেম 4ও আজকে করে ফেলবো, 2টা অঙ্ক করে ফেলবো ইনশাআল্লাহ। প্রবলেম 3-এ তারা বলতেছে in considering the most desirable capital structure of XY Limited, the following debt equity capital after tax have been made at various investment plan. You are required to determine optimum debt equity mixed for the company by calculating the composite cost of capital. আচ্ছা, এখানে এত লম্বা কঠিন কতগুলা কথা বলা হয়েছে, আমি এগুলো একটু বাংলা বুঝাই দিলে আপনার সুবিধা হবে আর কি। হ্যাঁ, এখানে একটা কোম্পানি আছে যাদের ঋণ যদি নেয়, ঋণের পরিমাণ, ঋণের সুদ, যেমন ধরেন 10 টাকা যদি সে ঋণ নেয় তাকে 5% সুদ দিতে হবে। সে যদি 20 টাকা ঋণ নেয় তাকে 5.2% সুদ দিতে হবে। এরকম একটা লিস্ট দেওয়া আছে। আবার মূলধনের সুদ, বাকি টাকা তো সে মূলধনের মাধ্যমে জোগাড় করবে, সেটারও আবার সুদ দিতে হয়, সেটা একটা লিস্ট দেওয়া আছে। এখানে মোটামুটি 7 ধরনের সিস্টেমে ঋণ নেওয়া যাবে, মূলধন নেওয়া যাবে। ধরেন আপনার কাছে একটা দোকান, মুদি দোকান নিতে গেলে আপনার বিভিন্ন অফার আসছে, এইভাবে মূলধন ঋণ নিবা এই জায়গা থেকে, তাহলে এত সুদ দিতে হবে, আর বাকি যে মূলধন আছে সেটার উপর অত সুদ দিতে হবে। এরকম ভাবে একটা অফার আসছে। এর মাঝে কোনটা ভালো, কোনটা বেস্ট, এই যে এখানে দেখা আছে না, ডিটারমিন অপটিমাম। অপটিমাম মানে বেস্ট, সবচেয়ে ভালো ডেপ্থ ইকুইটি মিক্সড। কিভাবে বের করতে হবে? কস্ট অফ ক্যাপিটালের নিয়ম অনুযায়ী, অর্থাৎ কেও যদি বের করতে পারি তাহলে আমি অঙ্কটা 100% মিলাতে পারবো। এবং কেও কিভাবে বের করব? কেও বের করার জন্য আমাকে যা করতে হবে, এখানে তো 3টা ঘর অলরেডি তারা দিয়ে দিছে, একটা নামের ঘর দিছে আর 3টা ঘর দিছে। এই জিনিসগুলো আমি সবগুলা উঠাই ফেলবো, যেভাবে দেওয়া আছে সেম টু সেম উঠাবো। উঠানোর পর আমি হিসাব করা শুরু করব। তাহলে প্রশ্নটা উঠে ফেলাই আগে। না বুঝলে প্রশ্ন করতে হবে। প্রবলেম 3, এখানে প্ল্যান গুলো দেওয়া আছে, এ বি সি ডি ই এফ জি, এবং এখানে দেওয়া আছে ঋণের পার্সেন্টেজ বা ঋণের পরিমাণ দেওয়া আছে, ঋণের পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ অফ ডেপ্ট দেওয়া। ঋণকে আমরা, ডেপ্টকে আমরা বি দ্বারা প্রকাশ করি। দেওয়া আছে আপনার 0 হলো পার্সেন্ট, যেহেতু 10 লিখলাম, 0.20, 0.30, 0.40, অথবা এটা যদি পয়েন্ট না ধরেন, না ধরতে পারেন, এইভাবে ধরতে পারেন, ইচ্ছা হলে এইভাবে লিখতে পারবেন, পয়েন্ট দিলেও হবে। হ্যাঁ, যেহেতু এখানে যদি পার্সেন্ট লিখি তাহলে সংখ্যাগুলো লিখবো আর কি। এগুলো পার্সেন্টেজ দেওয়া ছিল, আমরা জানি 10% কি 0.10। এরপর আরো দেওয়া আছে আপনার 50, 60। এই ঘরটা, এটাকে বলা হয় হলো ঋণের সুদ।
ঋণের সুদ বলে দিচ্ছে হলো ঋণের সুদ কস্ট অফ ডেট, কস্ট অফ ডেট পার্সেন্টেজ দেওয়া। আমি এইগুলোর উপর দশমিক ধরলাম। যা আছে সবই দশমিকে ধরলাম। এরপর তা দিয়ে দিচ্ছে মূলধনের সুদ, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি। যা দেওয়া আছে সব 100 দিয়ে ভাগ করছে, যেহেতু সবগুলো সুদের হার হার দেওয়া আছে এই জন্য। এটা প্রশ্নটা উঠাইলাম। এখন এখানে ঋণের পরিমাণ দেওয়া আছে, ঋণের সুদ দেওয়া আছে, মূলধনের সুদ দেওয়া আছে, মূলধনের পরিমাণ তো দেওয়া নাই। মূলধনের পরিমাণ ইকুইটি, ইকুইটি বের করতে হবে আমাকে। এখন ইকুইটি যদি বের করতে হয় কিভাবে বের করবো? ধরেন আপনার ব্যবসাতে 100 টাকা মূল, 100 টাকা আছে, এখান থেকে ঋণ নিছেন হলো 10 টাকা, 90 টাকা হবে মূলধন। ঋণ আর মূলধন মিলে তো মোট মূলধন হয়ে গেল নাকি 100 টাকা। মনে আছে আমরা একটা সূত্র শিখছিলাম, ভি সমান সমান এস প্লাস বি, এরকম সূত্র শিখছিলাম না? মূলধন হলো 90 টাকা, ঋণ হলো 10 টাকা, মোট হলো ভ্যালু 100 টাকা। তাহলে ইকুইটি যদি 100% আর কি, 100% বলতে 100% বলতে কি 1 কে বোঝায়, 100 কে ওই 1 থেকে বি ডেপ্থের মান, ডেপ্থের মান বাদ দিতে হবে। যেমন 1 থেকে এটা বাদ দিলে কত থাকে? 1 টাকা। 1 থেকে এটা বাদ দিলে 90 পয়সা, 1 থেকে এটা বাদ দিলে 20 পয়সা, 1 থেকে এটা বাদ দিলে 70 পয়সা, 1 থেকে 40 পয়সা বাদ দিলে 60 পয়সা, 1 থেকে 50 পয়সা বাদ দিলে 50 পয়সা, 1 থেকে 60 পয়সা বাদ দিলে 40 পয়সা। অর্থাৎ আপনার 100% যদি আপনার 100 টাকা মূলধন নিতে চান, এর মধ্যে ঋণ করে আনেন যদি 10 টাকাতে, পুরো 100 টাকাই আপনার কিন্তু নিজে দিতে হবে। 10 টাকা যদি ঋণ করে নিয়ে আসেন তাহলে 90 টাকা আপনার নিজে দিতে হবে। 20 টাকা ঋণ করে নিয়ে আসলে আপনাকে দিতে হবে 80 টাকা। যেহেতু এটা পার্সেন্টেজ, তাহলে আমাকে পার্সেন্টেজ হিসাব করতে হবে। 20% বলছে যেহেতু, তাহলে 80% হবে কি মূলধন, 30% ঋণ করলে 70% নিজে নিয়ে আসতে হবে। এইভাবে আমরা বের করছি। এই ঘরটা আমাকে বের করে নিতে হলো 1 2 3 4 5 নাম্বার ঘরটা এইভাবে বের করলাম। 6 নাম্বার ঘর, এখন মূলধনের সুদ কত, ঋণের সুদ কত? মূলধনের সুদ কত, ঋণের সুদ কত? এটা ইচ্ছা করলে আমি ঘর করে করে করতে পারি, ইচ্ছা করলে একসঙ্গে করে ফেলতে পারি। যদি আপনি কেউ বের করতে চান, এটা হলো ধরেন আপনার ঋণ আর এটা ঋণের সুদ, এই দুইটা ঘরের গুণফল। যদি এটা 6 নাম্বার ঘর এইভাবে বের করতে চান, 2 গুণ 3 যোগ 4 গুণ 5, এই দুইটা গুণফল, এই দুইটা গুণফল যোগ করে দিবেন। এইভাবে করা যায়। আবার যদি ভেঙে ভেঙে করতে চান, যে না আমি আগে মূলধনের সুদ বের করব, ঋণের সুদ বের করব, অর্থাৎ ফার্স্ট আমি ইন্টারেস্ট বের করব। যে ইন্টারেস্ট বের করতে চান, সুদ কত আসবে? এই দুইটা ঘরের গুণফল 2 গুণ 3, এই দুইটা ঘরের গুণফল এখানে লিখবেন।
যেমন 0 আর 0 গুণ করলে আসে 0, এই দুটা গুণ করলে আপনার আসে 0,005, এটা গুণ করলে আপনার আসে, ক্যালকুলেটর দিয়ে আপনারা করেন, আনসার গুলো বলে দেন, 0.052 গুণ 0.2, 0,104, এই দুটো যদি আপনি গুণ করেন সেক্ষেত্রে মান আসবে হলো 18, এই দুটো যদি গুণ করেন তাহলে আসবে হলো 0.65 গুণ 0.026, এই দুটো গুণ করলে আসবে, এখানে আমার একটা শূন্য আসবে না, এটা 18 আসবে, এই দুটো গুণ করলে আসে 35, এই দুটো গুণ করলে আসে 0.6 গুণ 0,75, এই হলো আমার ঋণের সুদ। আপনি যে ঋণ নেন, এখন যদি আমি মূলধনের সুদ বের করতে চাই, যে আপনার এটা মূল ঋণের সুদ বের হলো ইন্টারেস্ট, এখন যদি আমি মূলধনের সুদ বের করতে চাই কস্ট অফ ইকুইটি, তাহলে আমার বের হবে, এগুলোর নাম আলাদা আমি চেঞ্জ করে দেব, এই দুইটার গুণফল 4 গুণ 5, এদের গুণফল এখানে লিখতাম, যেমন আসবে 0.12, এই দুটো যদি গুণ করি 12 গুণ 9, এই দুটো যদি গুণ করি এই দুটো গুণ করলে, আপনারাও গুণ করে বলেন, আমি নিচ থেকে বলে ফেলেন তা তাড়াতাড়ি হয়ে যাবে। গুণগুলো করে নেবেন, এই গুণফলের যোগফল এখানে লিখবেন, এটা হলো কে ও, এই দুইটা জিনিসের যোগফল, যেমন আসবে হলো 0.12 অথবা 12%, এই দুটো যোগ করলে আসবে হলো 11.113, অথবা 100 দিয়ে গুণ করবেন, এই দুটো যোগ করি আমি তাহলে আসবে 11.1104, এই দুটো যোগ করি তাহলে আসতেছে, এই দুটো যোগ করলে আসতেছে, এই ছিল আমাদের অঙ্ক। এখন এটাকে আবার শর্টকাটও করা যায়, যদি মনে করেন এটা জটিল লাগতেছে তাহলে শর্টকাটে করা যাবে। আমরা একটু মনে করে দিই কি কি করছিলাম আগের ক্লাসগুলোতে, এটাকে বি ধরছিলাম আর এটাকে ধরছিলাম ই, বি আর কে গুণ করলে ইন্টারেস্ট বেরিয়ে আসতো, এই যে ইন্টারেস্ট বেরিয়ে আসছে, বি আর কে গুণ করার পরে ইন্টারেস্ট চলে আসছে। এটাকে ধরছিলাম হলো আপনার কে, কে ডি আর কে ই, এটাকে ধরছিলাম।
আর এটা ছিল এস। এই দুটো যখন আমি গুণ করছি কস্ট অফ ইকুইটি বেরিয়ে আসছে কি মূলধনের সুদ। যখন এই দুইটাকে যোগ করলাম তখন কেউ বেরিয়ে আসলো। এগুলো আরো নাম আছে, আপনি এভাবে লিখতে পারেন, এগুলোর নাম আরো আছে, আমি নামগুলা অন্য পদ্ধতির নামগুলো লিখে দিতেছি। WD বলা হয় ওয়েট, অর্থাৎ আপনি আপনার ক্ষমতার কত পার্সেন্ট ঋণ নিয়েছেন। WE বলা হয়, KD বলা হয়, এটাকে KE বলা হয়, এটাকে WE বলা হয়। এই দুইটা হলো এই দুইটা গুণফল WD KD, এই দুইটা WE KE, আর এই দুটা যোগ করলে হয় WACC বা KO, এই দুটার যোগফল। এইভাবেও লেখা যায়। আর এই জিনিসটা আপনার কঠিন লাগলে আপনি এইভাবেও করতে পারেন। আর একটা পদ্ধতি দেখাচ্ছি। পদ্ধতিটা হলো এই অংশটা আপনি শর্টকাট নিয়মেও করতে পারেন। আপনি এইভাবে লিখতে পারেন KO সমান সমান এই দুইটার গুণফল WD ইন্টু KD প্লাস WE যোগ WE, KE গুণ WE, অর্থাৎ এই দুইটার গুণফল আর এই দুইটার গুণফল। যেমন 0 গুণ 0 যোগ 0.12 গুণ 1, 0.12 আসতেছে আগের মতোই 12%। তাহলে আপনার ঘর কমে গেল। এই দুইটার গুণফল 0.10 গুণ 0.05 যোগ 0.12 গুণ 0.9 আসতেছে হলো 11.1130, আগের মতোই আসলো। এভাবে সবগুলো আবার করে করে করতে পারেন। আমি আর করলাম না, আপনাদের এখন প্রশ্ন নিব কোন জায়গায় আপনারা বুঝেন নাই। এই অঙ্কগুলো ইউনিভার্সিটি কোশ্চেনে প্রচুর আসছে। এখন ডিসিশন দেওয়ার পালা, যে তারা তো বলছিল কোনটায় যাওয়া উচিত, এতগুলো পথের মাঝে কোন পথে হাঁটা উচিত, কোনটাতে গেলে আপনার লস কম হবে লাভ হবে, যেখানে আপনি কম খরচে মূলধন সংগ্রহ করতে পারবেন ওইটাতেই যাওয়া উচিত। যেমন এই যে এখানে সবচেয়ে কম আনসারটা সবচেয়ে কম না 10%, 10.90%। আপনার এই 10.90% এখানেও আছে, আবার নিচেও আছে। তার মানে ডি নাম্বার অপশনে গেলেও আপনার কম খরচ লাগছে, জি নাম্বার অপশনে গেলেও আপনার কম খরচ লাগছে। তাহলে আপনাকে লিখতে হবে দা অপটিমাম ডেপথ ইকুইটি মিক্সড আর, এভাবে লিখবেন। কমেন্ট বা ডিসিশন যেটা করতে বলছে আপনাকে, যে পুরোটা লিখে দিই, দা অপটিমাম, প্রশ্নে যেটা লেখা অপটিমাম ডেপথ ইকুইটি মিক্সড আর প্ল্যান, দুইটা প্ল্যান ডি এবং জি, ডি অ্যান্ড জি, যদি একটা হতো একটাই লিখতাম, এই কমেন্টটা লিখে দিব। এইভাবে করলে আপনি নাম্বার পেয়ে যাবেন। এই অঙ্কটা শুধু একবার আসে নাই, বিভিন্ন সালে বিভিন্ন ভাবে আসছে। আপনারা ইউনিভার্সিটি কোয়েশ্চেন খুঁজলে পাবেন। কার কি কি কোয়েশ্চেন আছে হাত উঠান, আমি কোয়েশ্চেনের উত্তরগুলো দেই। স্যার আমি সাজেশন একটা ওই দিন তো এনআই প্রসেস করেছিলাম স্যার, সাজেশন একটা প্রসেস দেখছি স্যার, আরবিট্রারিয়াস প্রসেস, এটা কোনটা স্যার?
এই অঙ্কে কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন, আর অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা এখন না, ওটা অন্য সময় ক্লাসে বলবো। স্যার এটা ক্যাপিটাল স্ট্রাকচারেরই মানে কোশ্চেন ছিল স্যার, ম্যাথ ছিল। আপনি কি অন্যান্য ফাইনাল ম্যাথ ইয়ারের পরীক্ষার্থী? জি আপনি ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী? না স্যার। আরবি টেস্ট প্রসেস তো এখন শুরুই করি না, আমি প্রশ্ন উত্তর দিব কিভাবে? আপনার তো অন্যদের সাথে মিক্সড করে যাইতে হবে। আপনি যদি আগে ভাগে যে চলে যান তাহলে সমস্যা। এটা তো আরবি টেস্ট প্রসেস তো এইখানে, এই যে এখানে আপনার 6 নাম্বার ক্লাস থেকে শুরু হবে এটা। আর আমি তো মাত্র ক্লাস 3-তে আছি, ক্লাস 6-এ উঠি, পরে উত্তর দিব এটা। আচ্ছা, এই অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে বলেন, অন্য অঙ্ক নিয়ে কোয়েশ্চেন না। অন্য অঙ্কের তো অন্য চ্যাপ্টার হবে, সলভ ক্লাস হবে, তখন করবেন। হ্যাঁ, এখন এই অঙ্কটা যে বুঝাইছি এটা নিয়ে কোয়েশ্চেন করেন, বা আগে যে 2টা অঙ্ক করাইছি ওই 2টা নিয়ে কোয়েশ্চেন থাকলে বলতে পারবেন, বলেন। স্যার এস আর বি দ্বারা কি বোঝানো হয়েছে? এস তে হলো শেয়ার, বি তে হলো বন্ড বা ঋণ, ডেপ্ট। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এখানে ইকুইটি পরিমাণটা কিভাবে বের করেছেন বলেন, আর হচ্ছে এই ইকুইটি সবসময় কি 1 টাকা ধরে করবো আমরা? আচ্ছা, বলতেছি। এখানে ইকুইটি বের করার নিয়মটা হলো এই যে এখানে পার্সেন্ট লেখা না, পার্সেন্ট, 10%, 20%, 30%, 40%, 50%, 160%। তাহলে তারা বলে সে পার্সেন্টে করতে, এই জিনিসটা হলো পার্সেন্টে। পার্সেন্টে আমরা 2 ভাবে লিখতে পারি, 10% হিসাবে লিখতে পারি, 0.10 লিখে লিখতে পারি। তাহলে 100% কিভাবে লিখবো? 100% অথবা 1 লিখবো, যে কোনো একভাবে লিখলেই হয়। এখন আপনাকে বলেছে তুমি ঋণ নিবা 10%, বাকিটা কতটুকু, মূলধন কতটুকু হবে? মূলধন হবে 90%। এই যে 10% এখানে যদি বলা থাকতো 100 থেকে 10 বাদ দিলে কত? 90%। আমরা যখন অঙ্ক করি, ফিনান্স রিলেটেড অঙ্ক, পার্সেন্ট অঙ্কে দিই না, আমরা কি পার্সেন্টে দশমিক আকারে অঙ্ক করি, তাহলে অঙ্কটা শুদ্ধ হয়, আমাদের ভেজাল লাগে না। এই জন্য আমরা কি করছি, 100 থেকে বাদ না দিয়ে, 100 থেকে 10 বাদ দিলে 90%, এইভাবে লিখতে হবে। এটা না করে আমরা করলাম কি, 100 যে কথা, 1 তো একই কথা, পার্সেন্ট চিহ্ন আর না দিলে এটা 1, এই জন্য 1 থেকে এই সংখ্যাগুলো বাদ দিলাম। আর আপনি যদি এরকম চিহ্ন দিতে চান যে না আমি 20%-এর পিছনে চিহ্ন দিব, তাহলে এখানে লিখবেন 100 বিয়োগ 20, 100 বিয়োগ 20 সমান সমান 80%। এই জন্য এখানে 1 ধরা হয়েছে। প্রশ্নে যে ওরা পার্সেন্ট বলে দিছে, এই জন্য পার্সেন্ট দিয়ে আমার অঙ্কটা করতে হবে। পার্সেন্টের সর্বোচ্চ মান হলো 100। আশা করি উত্তরটা পেয়েছেন। ভাবছিলাম আরেকটা অঙ্ক করাবো, আজকে আর সময় হলো না। এটা অঙ্ক, এটা বেসিক ভালো করে বোঝাতে বোঝাতে অনেক সময় চলে গেছে। আপনার এই টাইপের যে 3টা করাইলাম, এনআই অ্যাপ্রোচ শেষ। এনআই যে অ্যাপ্রোচের অঙ্ক আমাদের শেষ। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা অ্যাপ্রোচ করবো। এনআই এর যত অঙ্ক আছে আপনারা ইনশাআল্লাহ পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।